আমরা কি দেখলাম, তার মানে ভেতরে বসে তার মানে ওরা বিয়ার টিয়ার খাচ্ছিল, নত কি একটা পার্টি অফিসে এরকম পার্টি অফিসের সামনে থেকে একটা পার্টি অফিসের ভেতর থেকে বিয়ারের বোতল ছোড়া হলো, এটা মেনে নেওয়া যায়? এটা কালচার ওদের? উনি নিজেকে মানে সুরাবর্তিতে পরিণত করছেন, কারণ উনি যেভাবে ডেলিভারেটলি হিন্দু বিরোধী এসব স্টেটমেন্টগুলো আসছেন, উনি কেন এখনো অবধি পদক্ষেপ নিলেন না? সময় সব কিছু সহ্য করার সহনশীল হওয়ার ঠেকা আমরাই নিয়ে রেখেছি। আর কবে হিন্দু বাঙালি জাগবে? আর কিছু বললে আমাদেরকে কি সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হবে? আমরা সাম্প্রদায়িক হলো তো? যেই গুন্ডামিটা সংসদ ভবনে ওদের নেতার মন্ত্রীরা করছে, তাদের চালা চামুন্ডাদের থেকে এটাই তো আশা করবো। প্রমাণ লোপাট তো তোমার আমার মতো সাধারণ মানুষ করেনি, তো প্রমাণ করতে নেমেছে কারা? ফিল্ডে প্রফেশনাল যারা ইয়ের অফিসার, আইপিএস আইএস অফিসাররা তথ্য প্রমাণ লোপাট করতে নেমেছে, ফরেন্সিক এক্সপার্টরা তথ্য প্রমাণ করতে নেমেছে। তাদের সাথে কি একটা সাধারণ ছিচকে চোরের তুলনা চলে? জজ সাহেবও কিন্তু ওখানে বসে জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু ওই একটা সঠিক তথ্যের জন্য তারা বসে থাকে, না হলে জঙ্গলরাজ হয়ে যাব। তো কোথায় কার টিকি কার হাতে বাঁধা আছে, সেই জন্য কিন্তু অনেক কিছু জানাশোনা সত্ত্বেও আমরা অসহায়, সত্যি কথা আজকে অসহায়। শাসক দলের নেতা মন্ত্রীদের যখন এই অবস্থা, তাহলে আজকে সাধারণ মানুষ কি আশা করবে? স্রোতের সাথে তো লাশও ভাসে। আমরা তো জেনে শুনে বিপরীত স্রোতে সাঁতারটা কাটতে নেমেছি, কারণ আমরা জনসাধারণের আওয়াজ হয়ে আমরা রাস্তায় থাকবো বলে। জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার সব ডাক্তারদের প্রতিও আমার একটা মানে আবেদন বা অনুরোধ, যে আপনারা এগুলোকে এত বাড়তে দিয়েছেন কেন? একদিনও তো এই লোকটা এরকম হয়ে যায়নি। গেল কোথায় অতগুলো সিট? চলো, আজকে তো প্রযুক্তির যুগ, আজকে তো কাগজ কলমে কিছু হয় না, সব আমরা এই মুঠোফোনে আমরা সব কিছু পেয়ে যাই। সেখানে নথিগুলো কোথায়? সেখানে তো ডকুমেন্ট থাকবে, ডেটা থাকবে, সেই ডেটাটা কোথায়? ইতিমধ্যে যে ফিরহাদ হাকিম, রাজ্যের মন্ত্রী, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম যে মন্তব্য করেছিলেন আমরা দেখতে পারলাম, এই বিতর্কিত মন্তব্য যখন প্রকাশ হলো, তৃণমূলের পক্ষ থেকে সরাসরি বলে দেওয়া হলো যে এই মন্তব্যের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু কোনো রকম ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তিনি কিন্তু সোজা গঙ্গাসাগরের যেই মেলা, সেই গঙ্গাসাগরের মেলার দায়িত্ব দিলেন ফিরহাদ হাকিমকে। আমি বলছি, এটা কি কোনো রকম ব্যালেন্স করার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী? আমার সঙ্গে ইতিমধ্যে রয়েছে দিনিতাদি। দিদি, মুখ্যমন্ত্রী কোনো রকম তার বিরুদ্ধে ববি হাকিম যে মন্তব্য করেছিলেন যে সংখ্যালঘুদের তিনি সংখ্যাগুরুতে পরিণত করবেন, দেখা গেল যে সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো রকম ব্যবস্থা তো নিলেনই না, উপরন্তু তিনি গঙ্গাসাগরের দায়িত্ব দিয়ে দিলেন ফিরহাদ হাকিমকে। কি বলবেন? এটা তো নতুন কিছু না, আজকে সেই শুরু হয়েছে ওনার এই মন্তব্যগুলো করা। পাকিস্তানের মিডিয়া যখন এসছিল, মিনি পাকিস্তানের ওনার স্বপ্ন দেখা দিয়ে যে ওনার মন্তব্যগুলো শুরু হয়েছে, পর হিন্দু সনাতন বিরোধী ওনার মন্তব্য করেই যাচ্ছেন। আচ্ছা, মানলাম যে মমতা ব্যানার্জি হয়তো ওনাকে বহিষ্কার বোধহয় এখনো করেননি, কিন্তু ওনাকে একটা ওয়ার্নিং বা কিছু দিয়েছে। আমার এটা ছোট্ট প্রশ্ন তোমাদের মাধ্যমে এর আগেও করেছি, সাংবিধানিক পদে থেকে এক নম্বর এটা কি করা যায়? এটাই যদি ফিরহাদ হাকিম না হয়ে এখানেই যদি কোনো হিন্দু বাঙালির নাম হতো, সাপোজ ধরে নিন কোনো সমরেশ মজুমদার এরকম টাইপের একটা নাম হতো, সেটা কি তখন মেনে নেওয়া যেত? তখন হই রই করে কি লোকে ঝাঁপিয়ে পড়তো না? তাহলে আমাদের এই সহনশীলতার পরিচয় আমরা আর কতদিন দিয়ে যাব? আর এটাও তো আমার এবার আপনাদের মাধ্যমে আমার টিএমসির কাছেও এটা একটা প্রশ্ন, যে টিএমসিতেও কিন্তু আমরা বিরোধী হতে পারি, কিন্তু ওখানেও তো যোগ্য নেতা প্রচুর আছে। তো মানে বাঙালি উপাধিধারী ঘোষ, বোস, গুহ, মিত্র, চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি এরকম উপাধিধারী কোনো বাঙালি হিন্দুই কি গঙ্গাসাগরের দায়িত্বপ্রাপ্ত হওয়ার মতো কি যোগ্যতা রাখে না? তারকেশ্বরের মাথাতেও ওনাকে বসাতে হবে, গঙ্গাসাগরের মাথাতেও ওনাকে বসাতে হবে। উনি কি করতে চাইছেন? উনি জোর করে আমাদের ভাবাবেগে আঘাত লাগার কি আমার কোনো গণতান্ত্রিক অধিকার নেই? ভাবাবেগে কি একটা সম্প্রদায়ের মানুষেরই আঘাত লাগতে পারে সব কিছুতে? তাদের সামান্য ঠুনকতম ভাবাবেগে যদি আঘাত লাগে, তারা উঠে গিয়ে আমাদের মন্দির ভাঙছে, আমাদের মূর্তি ভাঙছে। তাহলে সেই জায়গা থেকে আজকে
দিনের পর দিন উনি ছোট ছোট মঞ্চে না, বড় বড় মঞ্চে দাঁড়িয়ে, আর যেখানে মানে ভারী সংখ্যায় লোক সমাগম হচ্ছে সেরকম মঞ্চে দাঁড়িয়ে উনি ডেলিভারিটলি যেভাবে হিন্দু বিরোধী স্টেটমেন্ট উনি দিয়ে যাচ্ছেন, এইটা যদি রাজ্যবাসী মেনে নেয় তাহলে তো আমাদের আর কিছু বলারই নেই। আর কবে রাজ্যবাসী সজাগ হবে? তার মানে ওনার এটা তো একার মনোবাঞ্ছা না। চলুন, আমি সব পুরোনো কথা ছেড়ে দিলাম। রিসেন্ট উনি ধনধান্য অডিটোরিয়ামে যেটা বললেন, সেটা নাকি একটা মানে মাইনরিটির একটা ছাত্র সংগঠনের কিছু একটা ব্যাপার ছিল। তো সেখানে তো শিক্ষিত ছাত্ররা নাকি সেখানে ছিল। একটা ছাত্র কেউ উঠে প্রোটেস্ট করেছে? একটা ছাত্র তো উঠে বলাটা উচিত ছিল যে এটা তো এই মঞ্চ না। আজকে অনেকে অনেক রকম কথাটা ওনার ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। আরে ভাই, উনি তো আর আরবি ভাষায় কথা বলেনি যে আমরা বুঝবো না। সামান্য হিন্দিটা আমরাও বুঝি। উনি হিন্দি ভাষায় কথা বলেছেন। কিছুদিন আগে তোমাদের মাধ্যমেই দেখলাম যে ওনার মেয়ে এসে এটাকে কন্ডেম করার চেষ্টা করছে, জিনিসটাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে যে বাবা উর্দু ভাষায় বলেছেন। একদমই না, ওনার বাবা উর্দু ভাষায় বলেননি। ওনার বাবা পরিষ্কার হিন্দি ভাষায় ভাঙা ভাঙা হিন্দিতে বলেছেন। ওইটুকু ভাঙা ভাঙা হিন্দি আমরা বাঙালিরা বুঝতে পারি, আর ওইটুকু ভাঙা ভাঙা হিন্দি আমরা বাঙালিরাও বলতে জানি। আমরা পরিষ্কার সবাই আপামর রাজ্যবাসী জিনিসটা খুব মন দিয়ে শুনেছি, কারণ ওনার কথা আর ওনার মাননীয়ার কথা প্রত্যেকটা রাজ্যবাসী ভীষণ মন দিয়ে শোনে। এই বিষয়ে আমার একটি প্রশ্ন, যে আমরা দেখলাম এর আগে শওকত মোল্লার বক্তব্য আমরা শুনলাম, আমরা দেখলাম হুমায়ুন কবির, এরপর ফিরহাদ হাকিম, মানে মুখ্যমন্ত্রী কি নিজের কথাগুলোই তার বিধায়ক মন্ত্রীদের দিয়ে বলাচ্ছে? আমি এই পরের প্রসঙ্গে ওটাই তো আসছিলাম, যে উনি নিজে বলতে পারছেন না বলে আমার তো এখন মনে হচ্ছে মানে উনি নিজেকে মানে সুরাবর্দিতে পরিণত করছেন। কারণ উনি যেভাবে ডেলিভারিটলি হিন্দু বিরোধী এসব স্টেটমেন্টগুলো আসছেন, উনি কেন এখন অবধি পদক্ষেপ নিলেন না? আমার তো এটাই ওনাকে প্রশ্ন। আজকে আমি একটা প্রশ্নের শুধু উত্তর আমাকে দিয়ে দাও না, আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাইবো না বা রাজ্য সরকারকে কোনো প্রশ্ন করব না। ওনার জায়গায় যদি কোনো হিন্দু এই কথাটা বলে থাকতো, অতীতেও কিন্তু আমরা অনেক দেখেছি যে এইরকম ছোট ছোট ব্যাপারে কত বড় বড় দাঙ্গা লেগে গেছে, সরকারি প্রপার্টি জ্বলেছে, ট্রেন জ্বলেছে, ইট পাথর ছোড়াছুড়ি সব কিছু হয়েছে। ও সব সময় সব কিছু সহ্য করার, সহনশীল হওয়ার ঠেকা আমরাই নিয়ে রেখেছি। আর কবে হিন্দু বাঙালি জাগবে? আর কিছু বললে আমাদেরকে কি সাম্প্রদায়িক বলে দাগিয়ে দেওয়া হবে। আমরা সাম্প্রদায়িক? আজকে তো তোমরা লাইভ কভার করলে। আজকে আমরা যে প্রতিবাদটা করতে গেছিলাম কংগ্রেস অফিসের সামনে, যে মাননীয় প্রতাপবাবু, অত একটা বয়স্ক ভদ্রলোক, এবং ইনি কোন জায়গা থেকে উঠে এসছেন, উড়িষ্যার একটা সম্মানীয় ভদ্রলোক, তাকে যেভাবে ঠেলা ধাক্কা করা হলো, তো যেই গুন্ডামিটা সংসদ ভবনে ওদের নেতার মন্ত্রীরা করছে, তাদের চালা চামুন্ডাদের থেকে এটাই তো আশা করব। তারা আমাদের দিকে বিয়ারের বোতল ছুড়লো, ভাঙা টিউব ছুড়লো, পাইপ ছুড়লো, ইট ছুড়লো, এবং তোমরা অনেক সাংবাদিক এখানে আক্রান্ত, পুলিশও আক্রান্ত হয়েছে। এইটা কংগ্রেসের কালচার। আর আমাদেরকে ভুলভাল ন্যারেটিভ ছড়ানো হয় যে আমরা দাঙ্গাবাজ। আমাদেরও তো যুব মোর্চা, আমরাও তো প্রোটেস্ট করতে গেছিলাম। আমাদের হাতে তো একটা মানে 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 ছোট্ট নুড়ি পাথর অবধি ছিল না। আমরা আমাদের পতাকা নিয়ে, গণতান্ত্রিক অধিকার আছে, সে অধিকার প্রয়োগ করে আমরাও প্রতিবাদ করতে গেছিলাম। আমরা তো এরকম কোনো অসহনশীল আচরণ আমরা করিনি। আমার বলবো তো, আমার যুব মোর্চা বাঘের বাচ্চা। ওই জন্য ওরা নিহাত্তা বিনা প্রিপারেশনে, আমরা শুধু আমাদের পতাকা হাতে নিয়ে, আমরা গণতান্ত্রিক অধিকার আমাদের আছে, সেটার ইয়েতে আমরা প্রতিবাদটা করতে গেছিলাম। আর ওখান থেকে আমরা কি দেখলাম? তার মানে ভেতরে বসে, তার মানে ওরা বিয়ার টিয়ার খাচ্ছিল। নত কি একটা পার্টি অফিস, এরকম পার্টি অফিসের সামনে থেকে, একটা পার্টি অফিসের ভেতর থেকে বিয়ারের বোতল ছোড়া হলো, এটা মেনে নেওয়া যায়? এটা কালচার ওদের? আমাদেরও পার্টি অফিস প্রচুরবার ঘেরাও করা হয়েছে, প্রচুরবার আমাদের পার্টি অফিসের সামনেও মানে অজাতিত লোক এসে তারা অনেক কিছু করে গেছে। একটা কেউ বলতে পারবে, তোমরা একটা দিনের জন্য দেখাতে পারবে যে আমাদের তরফ থেকে কোনো রকম বাজে ব্যবহার বা কোনো, হ্যাঁ আমরা প্রতিরোধ করেছি, কিন্তু কোনো দিন আমরা এরকম বিয়ারের বোতল আমাদের তো মানে আমরা ভাবতেও পারি না। আজকে সেটা অবধি তোমাদেরই পায়ে লেগেছে, কারুর মাথায় লেগেছে, এইটাকে কি বলবে? সব কিছু ছেড়ে দেবো? আজকে ছাড়তে তো রাজ্যটা আজকে এই জায়গায় এসছে। আজকে আরে ভাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝো। আরে কেউ তো আছে চেঁচানোর জন্য, চেঁচিয়ে তোমাদের ঘুমটা ভাঙানোর জন্য আমরা ক্রমাগত চেঁচিয়ে যাচ্ছি।
এই আজকে যদি আমরা এইটুকু আওয়াজ না তুলতাম তাহলে কিন্তু আজকে এই বর্তমান যা পরিস্থিতিতে এসে আমরা দাঁড়িয়েছি, যেটুকু আমরা সজাগ হয়েছি, আজকে সজাগ হয়েছি বলে কিন্তু ওদের জ্বালাটা লাগছে। আজকে সনাতনী হিন্দুরা উঠে দাঁড়িয়েছে, তারা প্রতিবাদ করছে সব কিছুর জন্য। আজকে আপামর সাধারণ মানুষ, আমরা আরজিকরের ক্ষেত্রে কি দেখলাম? শুধু কি আমরা তো সবাইকে, ওটা তো ডিম ভাতের ভিড় ছিল না? শ্যামবাজারে যে অত লাখ লাখ নেতাজির মূর্তির পাদদেশে যে অত লাখ লাখ সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছিল মোমবাতি হাতে নিয়ে, ডিম ভাতের ভিড় তো ওটা ছিল না? এই আরজিকর প্রসঙ্গে আসি। আরজিকরের মামলা আপনি জানেন যে নির্যাতিতার মা বাবা ইতিমধ্যে হাইকোর্টে আবার অ্যাপিল করেছে। তাদের মতে যে তদন্ত ঠিকমতো হয়নি, সিবিআই এর উপর ভরসা রাখতে পারলো না। ইতিমধ্যে যেটা আমরা সূত্র মারফত জানতে পাচ্ছি যে সিবিআই নির্যাতিতার পরিবারের সামনে বলে দিয়েছে তাদের তদন্ত প্রক্রিয়া শেষ, তারা সাপ্লিমেন্টারি চার্জশিট এবার জমা দেবে। কি বলবেন এই বিষয়ে যে সঞ্জয় রায় একমাত্র দোষী? আপনারা বলেছেন, সবাই জানেন যে একাধিক মানুষের মধ্যে জড়িত থাকতে পারে। দেখুন, সিবিআই একটা স্বতন্ত্র সংস্থা। এই যে লোকে আমাদেরকে একটা যে সবসময় যেটা ন্যারেটিভ ছড়িয়ে দেয় না, বিজেপি মানেই সিবিআই, না, সিবিআইটা আমাদের পার্টি অফিস না। অতএব সিবিআই কি করছে সেটার কৈফিয়ত দেওয়ার দায়িত্ব আমাদের না। আমরাও সিবিআইকে প্রশ্ন করেছি, কারণ সিবিআই একটা স্বতন্ত্র সংস্থা। আমি অন্তত আইনের ছাত্রী না, কিন্তু সাধারণ রাজ্যবাসী, অনেক বড় বড় শিক্ষিত মানুষরা আছে, সেটা অবধি আমরা সবাই অল্প বিস্তর এটা জানি যে যেহেতু যে দুজন অ্যাকিউজড, তারা দুজনেই কিন্তু রাজ্য সরকারের কর্মচারী। অতএব রাজ্য সরকারের কর্মচারীর ওপর কোনো স্টেপ নিতে গেলে সেটার পারমিশন রাজ্য সরকারকে দিতে হয়। তো সেই এনওসি, সেই পারমিশন রাজ্য সরকার দেয়নি। এরপর সিবিআইয়ের কী করণীয় সেটা যারা ওপরে দাঁড়িয়ে, যারা আইনের ছাত্রছাত্রী আছে বা যারা বেশি এই বিষয়ে নলেজ রাখো, তারা বলতে পারবো। কিন্তু আমরা ক্ষুদ্রবিদ্যা নিয়ে আমরা যে কটা আমরা মানুষজন, আমরা যেটুকু বুঝি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যা কম বেশি তো সবাই বুঝছে। এ তো আর 1946 দিদি বলে দিয়েছে যে তদন্ত প্রক্রিয়া শেষ, এনওসির কথা তো পরে আসছে। তো যেখানে প্রথম দিন থেকে তো আমরা একটা জিনিস চেঁচিয়ে বলে আসছি যে যেখানে সুন্দরভাবে প্রমাণ লোপাট করা হয়েছে, প্রমাণ লোপাট তো তোমার আমার মতো সাধারণ মানুষ করেনি। একটা রক্তের দাগ তুমি হলে কি করব? জল ঢেলে ধুয়ে দেবো, আমি কি জানি? তারপরেও তো কত এখন অত্যাধুনিক জিনিস বেরিয়ে গেছে, 3D ম্যাপিং, হ্যানাতানা, সেগুলো দিয়ে সব কিছু, মানে একটা চুলের এইটুকু টুকরো পেলে তার ঠাকুরদার অব্দি ঠিকুজি কুষ্টি বেরিয়ে যাওয়া যায় আজকে এত উন্নতি প্রযুক্তির যুগে। তাহলে সেইখানে তথ্য প্রমাণ করতে নেমেছে কারা? ফিল্ডে প্রফেশনাল যারা অফিসার, আইপিএস আইএস অফিসাররা তথ্য প্রমাণ লোপাট করতে নেমেছে, ফরেন্সিক এক্সপার্টরা তথ্য প্রমাণ করতে নেমেছে। তাদের সাথে কি একটা সাধারণ ছিচকে চোরের তুলনা চলে? তাহলে আজকে তো সবই আমাদের তথ্যের ভিত্তিতে, সবই আমাদের সাবমিট করতে বলা হয় যে তোমরা একটা প্রমাণ নিয়ে আসো। জজ সাহেবও কিন্তু ওখানে বসে জানে কোনটা সত্যি কোনটা মিথ্যে, কিন্তু ওই একটা সঠিক তথ্যের জন্য তারা বসে থাকে। না হলে জঙ্গলরাজ হয়ে যাবো। তো তোমার সাথে আমার শত্রুতা, আমি তোমার নামে যে কোনো সময় অ্যালিগেশন দিয়ে দেবো, তুমি আমার ওপর রেপ করেছো, তুমি আমাকে। এই জন্যই তো এই বিচার ব্যবস্থা। আই বলতে চাইছেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলে সিবিআই আর তদন্তে এগিয়ে নিয়ে যেতে পারলেন। এইটা তো একটা সাধারণ মানুষের কথা, এটা তো শুধু আমার কথা না। তুমি একটা রাস্তায় বেরিয়ে যে, মানে যাদের রাজনীতির সাথে দূর অবধি কোনো সম্পর্ক নেই, তারাও তো রাস্তায় নেমেছিল। তারাও এই বিচারের আশা, আমরা এক ফোঁটা কিন্তু সেই বিচারের আশা থেকে সরিনি। আমরা কিন্তু এখনো রাস্তায় আছি। কিন্তু আজকে এটাও তো দেখতে হবে যে কিভাবে জুনিয়র ডাক্তাররাও কিভাবে আন্দোলনটা নষ্ট করে দিল। সিবিআই যদি বলে দেয় যে তদন্ত প্রক্রিয়া শেষ হয়ে গেছে, দিদি বলুন না, আপনার আমার মতো সাধারণ মানুষ সিবিআই এর উপর আর ভরসা থাকবে? ভরসা তো আমরাও তো সিবিআইকে চাপ দিয়ে যাচ্ছি ক্রমাগত। বললাম না, সিবিআইয়ের সাথে কখনো মানে কোনো পার্টিকে গোলালে চলবে না, কেউ কারোর ইয়েতে। ও একটা স্বতন্ত্র সংস্থা, সিবিআইয়ের উচিত, আমরা ক্রমাগত বলে যাচ্ছি যে আপনারা জিনিসটাকে খতিয়ে দেখুন। এবার এখন বৃহত্তর পলিটিক্স তো অনেক কিছু হয়, কারণ তুমি আমি যেটা ভাববো সেটা তো আমরা মুখ ফুটে বলতে পারবো না। সেই জন্য কিন্তু কোথায় কার টিকি কার হাতে বাঁধা আছে, সেই জন্য কিন্তু অনেক কিছু জানাশোনা সত্ত্বেও আমরা অসহায়। সত্যি কথা, আজকে অসহায়। আজকে আমাদের রাজ্যে বিচার নেই বলেই কিন্তু
আমাদের রাজ্যে ক্রাইমটা ভীষণ সহজলভ্য হয়ে গেছে, ভীষণ সহজ হয়ে গেছে। কারণ এই রাজ্যে জানে ক্রাইম করে পার পেয়ে যাওয়া যায়। ক্রাইম করাটা এই রাজ্যে একটা বিশাল, মানে তারা ক্রাইম করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। শুধু আমাদের না তো, শাসক দলেও তো দেখছি, শাসক দলে ওপেন কাউন্সিলরদের মেরে দিয়ে চলে যাচ্ছে, মেরে ফাটিয়ে দিয়ে চলে যাচ্ছে। তাহলে শাসক দলের নেতা মন্ত্রীদের যখন এই অবস্থা, তাহলে আজকে সাধারণ মানুষ কি আশা করবে? আমরা তো সাধারণ মানুষ তো শাসক দলের দিকে তাকিয়ে আছে, বিরোধীরা তো আক্রান্ত, আমরা তো আক্রান্ত, আমরা তো জেনে শুনে নেমেছি। আরে স্রোতের সাথে তো লাশও ভাসে, আমরা তো জেনে শুনে বিপরীত স্রোতে সাঁতারটা কাটতে নেমেছি, কারণ আমরা জনসাধারণের আওয়াজ হয়ে আমরা রাস্তায় থাকবো বলে, তাদের লড়াইটা আমরা প্রথম সারিতে গিয়ে দেব বলে। আজকে ইটের ঘাটা আমরা খেয়ে এসছি, কিন্তু আমরা চাই না কোনো সাধারণ মানুষ খাক, তাদের জন্য সেই মাঠটা খাওয়ার জন্য আমরা আছি। কিন্তু সাধারণ মানুষের এই প্রতিবাদগুলো আমরা করে যাচ্ছি, কিন্তু বিচারটাকে দেবে, বিচারটা তো রাজ্য সরকার দেবে। আমি যদি আরজি কর ছেড়েও দিলাম, আরজি করের পর কতগুলো মানে শ্লীলতাহানির ঘটনা হয়ে গেল 5 বছরের, মানে মুখে সত্যি মানে কিন্তু বিচার, তুমি মহিলা, তোমারও মা আছে, আমারও মা আছে, আমাদেরও ঘরে কন্যা সন্তান আছে, মানে সত্যি মুখে উচ্চারণ করতে পারছি না, গলার এখানটা এসে আটকে যায়। 5 বছরের বাচ্চা, বাচ্চা সন্তান, শিশু, সে অবধি এই রাজ্যে রেহাই পাচ্ছে না। কি বলবে এগুলোকে? দিদি আমার একদম শেষ প্রশ্ন, তাহলে না আমি একটা প্রশ্ন করছি, সব কিছু সিবিআই, তাহলে রাজ্য সরকার এই যে পুলিশ নামক এত বড় একটা সংস্থা বানিয়ে রেখেছে, স্কটল্যান্ড ইয়ার্ডের সাথে তুলনা করা হয়, তাহলে সেই পুলিশের দায়িত্বটা কি? আজকে যত কিছু হয়ে যাক, আমরা শেষমেশ তো সেই থানাতেই কুলতলিতে ফাঁসি ঘোষণা হলো, কুলতুলিতে, তাহলে তো ও বেরোতে, ওকে যখন অ্যাকিউজকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, সে বলছে যে আমি একা দোষী না, আমাকে ফাঁসানো হচ্ছে। আজকে সে কমজোর, আমি বলছি না সে তুলসী পাতা ধোয়া, সেও ছিল, কিন্তু একা কি সম্ভব কোনো কিছু? কোনো ক্রাইম কিন্তু একা সম্ভব না। আরজি করে বলছে পাওয়ারফুল রোগ আছে বলে এখনো একদম একদম নিজে সন্দীপ ঘোষ নিজে লোকটা কি, তার তো শুধু কুকীর্তি আরজি করার মধ্যে সীমাবদ্ধ না, তার পাড়ায় চলে যাও তো, তার পাড়ার লোকেরাও তো অতিষ্ঠ। তাহলে এত সব কিছু জেনে, আর আমার তো জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, সব ডাক্তারদের প্রতিও আমার একটা মানে আবেদন বা অনুরোধ, যে আপনারা এগুলোকে এত বাড়তে দিয়েছেন কেন? একদিনও তো এই লোকটা এরকম হয়ে যায়নি। সঙ্গে সঙ্গে আপনারা যদি, আজকে তো আমার ওই বোনটাকে যেতে হতো না, যদি এই প্রতিবাদটা, ও যে প্রতিবাদটা করতে চেয়েছিল, যেটা যদি সমবেতভাবে হতো, তোমরা আজকে যেরকম সমবেতভাবে নেমে গেছো, সব কিছু স্তব্ধ করে দিয়ে বসে গেছো ধর্নায়, তাহলে সেটা তো যখন আমার বোনটা বেঁচে ছিল, ও নিশ্চয়ই কাউকে না কাউকে বলেছিল এরকম হচ্ছে, চল আমার সাথ দে, তখন তো ওর সাথে গিয়ে তোমরা সেইভাবেই বসতে পারতে, তাহলে তো ওকে জীবনটা দিতে হতো না।